সিমলার পাহাড়ে এক রহস্যময় রাত্রি, যেখানে বন্ধুত্ব আর ভূতের সাথে দেখা হয়েছিল। জানুয়ারির এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় কুফরি থেকে সিমলার পথে চার বন্ধুর গল্প শুনুন। কুমার, কামনা, প্রশান্ত আর পায়াল। এই চার বন্ধু স্কিইংয়ের মজা শেষে তাদের বিএমডব্লিউ গাড়িতে ফিরছিল। গাড়িতে গান বাজছিল, হাসি ঠাট্টা চলছিল। কিন্তু হঠাৎ করেই তাদের এই আনন্দময় যাত্রা পরিণত হল এক ভয়ানক অভিজ্ঞতায়। দিনটা শুরু হয়েছিল একদম পারফেক্ট। সকালে দিল্লি থেকে রওনা দিয়ে দুপুরের মধ্যেই তারা কুফরিতে পৌঁছে গিয়েছিল। বরফের ওপর স্কিইং করার মজা, পাহাড়ের চূড়ায় সেলফি তোলা আর স্থানীয় খাবারের স্বাদ নেওয়া সবকিছুই ছিল দারুণ। কুমার তো বলেছিল এমন দিন বছরে একবার হলেও পাইতো ভাগ্য। কামনা আর পায়াল, মেয়েরা তো একেবারে খুশিতে আটখানা। তারা ভেবেছিল এই ট্রিপটা হবে তাদের জীবনের সবচেয়ে মজার অভিজ্ঞতা। কিন্তু কে জানত যে এই ট্রিপই তাদের জীবনে এনে দেবে এমন এক অভিজ্ঞতা যা তারা সারা জীবন ভুলতে পারবে না। সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের আনন্দের কোনো সীমা ছিল না। প্রশান্ত তো একেবারে পাগলের মতো স্কিইং করছিল। সে বলছিল, দোস্তরা, এই পাহাড়ি হাওয়া আর বরফের ছোঁয়া, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। পায়াল আর কামনা ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গিয়েছিল। তাদের ফোনের মেমোরি প্রায় ভরেই গিয়েছিল। কুমার বলছিল, আরে ভাই, এত ছবি তুললে দিল্লিতে গিয়ে দেখাতে দেখাতেই 1 মাস লেগে যাবে। কিন্তু সব আনন্দের শেষ আছে। বিকেল 5টার দিকে যখন সূর্য পশ্চিমের পাহাড়ের পেছনে লুকিয়ে যেতে শুরু করল, তখন তারা বুঝল যে এবার ফেরার সময় হয়েছে। সিমলায় তাদের হোটেলে ফিরতে হবে। পরদিন সকালে দিল্লির ফ্লাইট ধরতে হবে। সন্ধ্যা 6টার সময় যখন চারদিক অন্ধকার হয়ে গেল, তখন তাদের গাড়ি হঠাৎ করে ঝাঁকুনি দিতে শুরু করল। প্রথমে তারা ভেবেছিল হয়তো পাহাড়ি রাস্তার জন্য এমন হচ্ছে, কিন্তু ঝাঁকুনি বাড়তেই থাকল। প্রশান্ত কুমারকে জিজ্ঞেস করল, ঝাঁকুনি দিয়ে গাড়ি কেন চালাচ্ছ? কুমার উত্তর দিল, প্রশান্ত ভাই, আমি তো ঠিকমতোই গাড়ি চালাচ্ছি, জানি না কেন হঠাৎ করে এমন ঝাঁকুনি দিচ্ছে। গাড়িটা একটা নতুন বিএমডব্লিউ ছিল। মাত্র 6 মাস আগে কুমার কিনেছিল। সে খুবই গর্বিত ছিল তার এই গাড়ি নিয়ে। বন্ধুদের সাথে ট্রিপে যাওয়ার জন্য এর চেয়ে ভালো গাড়ি আর কি হতে পারে। কিন্তু এখন সেই গর্বের গাড়িটাই তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। পাহাড়ি রাস্তার মোড়ে মোড়ে কুয়াশা আরও ঘন হয়ে উঠছিল। সিমলার পাহাড়ে জানুয়ারি মাসে এমন ঘন কুয়াশা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু যারা প্রথমবার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়, তাদের কাছে এটা একটা ভয়ানক ব্যাপার। গাড়ির হেডলাইটের আলো মাত্র কয়েক ফুট দূর পর্যন্ত পৌঁছাতে পারছিল। মনে হচ্ছিল যেন তারা একটা সাদা দেয়ালের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। কামনা একটু ভয় পেয়ে বলল, কুমার ভাই, এত কুয়াশা দেখে আমার ভয় লাগছে, আস্তে আস্তে গাড়ি চালান। কুমার উত্তর দিল, চিন্তা করো না কামনা, আমি খুবই সাবধানে চালাচ্ছি। এই রাস্তায় আমি অনেকবার এসেছি। কিন্তু তার এই আশ্বাস দেবার কয়েক মিনিট পরেই ঘটল সেই ঘটনা যার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। এমন সময়ে গাড়ি একেবারে বন্ধ হয়ে গেল। ইঞ্জিনের আওয়াজ থেমে গেল। গাড়ির সব লাইট নিভে গেল। চারদিকে একেবারে অন্ধকার আর নিস্তব্ধতা। চারজনই চিন্তিত হয়ে পড়ল। এখন কি করব? এই প্রশ্নটা তাদের মনে ঘুরপাক খেতে লাগল। এখানে কোনো গ্যারেজ নেই, কোনো মেকানিক নেই, এমনকি কোনো মানুষও দেখা যাচ্ছে না। চারদিকে শুধু পাহাড় আর জঙ্গল। ঠান্ডা বাতাস গাড়ির ভেতরে ঢুকে পড়ছিল। জানুয়ারি মাসে সিমলার পাহাড়ে রাতের তাপমাত্রা শূন্যের নিচে নেমে যায়। তাদের গায়ে গরম কাপড় থাকলেও এই ঠান্ডায় বেশিক্ষণ টিকে থাকা মুশকিল। প্রশান্ত মজা করে বলল, একটু দাঁড়িয়ে থাকলে আমাদের কুলফি বনে যাবে। কিন্তু পরিস্থিতি আসলেই গুরুতর ছিল। এই নির্জন পাহাড়ি রাস্তায় রাতের বেলা কোনো সাহায্য পাওয়া প্রায় অসম্ভব। কুমার তার ফোন বের করে দেখল নেটওয়ার্ক নেই। পাহাড়ের মধ্যে এমন জায়গায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া খুবই কঠিন। তারা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাইরের পৃথিবী থেকে। কুমার সিদ্ধান্ত নিল যে সে একটা মেকানিক খুঁজতে যাবে। তার মনে ছিল যে কাছাকাছি কোথাও একটা ছোট গ্রাম আছে, সেখানে হয়তো কোনো মেকানিক পাওয়া যাবে। কিন্তু সমস্যা হলো, এটা একটা বিএমডব্লিউ গাড়ি। স্থানীয় মেকানিকরা সাধারণত মারুতি, হুন্ডা, টয়োটার গাড়ি ঠিক করতে পারে। বিএমডব্লিউ এর ব্যাপারে তাদের তেমন অভিজ্ঞতা নেই। তবুও কুমার চেষ্টা করার জন্য রওনা দিল, বাকি তিনজনকে গাড়ির কাছে রেখে। কুমার চলে যাওয়ার পর প্রশান্ত, পায়েল আর কামনা গাড়িতে বসে অপেক্ষা করতে লাগল। ঠান্ডা বাড়তে থাকল। তাদের নিঃশ্বাস দেখা যাচ্ছিল বাতাসে।
চারদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ আর দূরে কোথাও পাহাড়ি পাখির ডাক। প্রথম দিকে তারা গল্প করে সময় কাটানোর চেষ্টা করল। পায়াল বলল, আজকের দিনটা কত সুন্দর ছিল না? কামনা উত্তর দিল, হ্যাঁ, স্কিইংয়ের মজাটা অসাধারণ ছিল, কিন্তু এখন এই অবস্থা। প্রশান্ত বলল, চিন্তা করো না, কুমার ঠিকই কোনো সমাধান খুঁজে আনবে। কিন্তু সময় যত গড়াতে লাগল, তাদের চিন্তা বাড়তে লাগল। 1 ঘন্টা পার হয়ে গেল, কুমারের কোনো খোঁজ নেই। 2 ঘন্টা পার হল, তবুও কোনো সাড়া নেই। তারা ভাবতে লাগল, কুমারের কি হলো? সে কি পথ হারিয়ে ফেলেছে? পায়াল হাসতে হাসতে বলল, ভুতুড়ে পরিবেশ নয়, আমার তো ফিল্মি পরিবেশ মনে হচ্ছে। কোনো ফিল্মের শুটিংয়ের জন্য পারফেক্ট লোকেশন। তার এই কথা শুনে প্রশান্ত আর কামনা একটু হেসে ফেলল। পায়ালের এইরকম মজার কথা বলার অভ্যাস ছিল। যে কোনো পরিস্থিতিতে সে একটা হালকা পরিবেশ তৈরি করার চেষ্টা করত। কিন্তু পায়ালের এই কথার কয়েক মিনিট পরেই ঘটল সেই ঘটনা, যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। ঠিক এই সময়েই তাদের কাছে এক রহস্যময় ব্যক্তি এসে হাজির হল। লোকটি দেখতে একেবারে সাধারণ, কিন্তু একটা ব্যাপার খুবই অদ্ভুত ছিল। এত ঠান্ডায়ও তার গায়ে কোনো গরম কাপড় নেই, অথচ সে একটুও কাঁপছে না। লোকটি 50-এর কাছাকাছি বয়স হবে, মাঝারি উচ্চতা, সাধারণ চেহারা, কিন্তু তার চোখে একটা অদ্ভুত গভীরতা ছিল। মনে হচ্ছিল যেন সে অনেক কিছু দেখেছে, অনেক কিছু জানে। লোকটি তাদের সাথে কথা বলতে শুরু করল। তার গলার স্বর ছিল শান্ত আর গভীর। প্রশান্ত তাকে জিজ্ঞেস করল, আপনার কাছে কি ম্যাচবক্স আছে? লোকটি বলল, হ্যাঁ আছে। তারপর প্রশান্ত আরও জিজ্ঞেস করল, আপনার ঠান্ডা লাগছে না? এই প্রশ্নের উত্তরে লোকটি একটু হেসে বলল, না, তেমন কিছু না। তার হাসিতে একটা রহস্যময় ভাব ছিল। মনে হচ্ছিল যেন সে কোনো গোপন কথা জানে যা অন্যরা জানে না। তারপর সে নিজেই একটা বিষয় তুলল, আপনারা একটু আগে ভুতুড়ে পরিবেশের কথা বলছিলেন। আপনারা কি ভূতে বিশ্বাস করেন? কখনো ভূত দেখেছেন? এই প্রশ্নটা শুনে 3 জনের মধ্যে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। এমনিতেই তারা একটা ভয়ানক পরিস্থিতিতে আছে, তার ওপর এই লোকটা ভূতির কথা তুলছে। প্রশান্ত উত্তর দিল, না, আমরা দিল্লিতে থাকি, কখনো দেখিনি আর বিশ্বাসও করি না ভূতে। তার কথায় একটা দৃঢ়তা ছিল। সে চাইছিল এই বিষয়টা নিয়ে আর আলোচনা না হোক, কিন্তু লোকটা থামল না। সে বলল, আমরা পাহাড়ি মানুষ, প্রতিটি পাহাড়ি ভূতদের মানে, তাদের অস্তিত্ব আছে। এই কথা শুনে 3 জনের মধ্যে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। লোকটি আরও বলতে লাগল, ভূত আমাদের আপনাদের মতোই হয়, তারা আলোতে দেখা যায় না। এই কথা বলার সময় তার গলার স্বর একটু পরিবর্তন হয়ে গেল, আরও গভীর, আরও রহস্যময় হয়ে উঠল। কামনা একটু ভয় পেয়ে পায়ালের কাছে সরে এলো। পায়াল প্রশান্তের দিকে তাকালো। 3 জনেই বুঝতে পারছিল যে কিছু একটা ঠিক নেই। এখানে পাহাড়ের মানুষের বিশ্বাস, যারা হঠাৎ কোনো দুর্ঘটনায় মারা যায় বা যাদের খুন করা হয়, তারা ভূত হয়ে যায়। এই কথা শুনে 3 জনের গা ছমছম করে উঠল। এমনিতেই তারা একটা ভয়ানক পরিস্থিতিতে আছে, তার ওপর এই লোকটার ভূতের গল্প। পায়াল, কামনা আর প্রশান্ত এখন সত্যিই ভয় পেতে শুরু করেছে। কিন্তু লোকটা থামল না। সে বলল, ভালো ভূতরা কারো কোনো ক্ষতি করে না। তার এই কথাই একটু স্বস্তি পেল তারা। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। লোকটি আরও বলল, কিন্তু তাদের দেখা পেলে মানুষ ভয় পেয়ে যায়, কারণ তারা জানে না যে এই ভূত ভালো নাকি খারাপ। এই কথা বলার পর লোকটি প্রশান্তের কাছে ম্যাচবক্স চাইল। প্রশান্ত কাঁপা কাঁপা হাতে ম্যাচবক্স দিল। তার হাত কাঁপছিল ভয়ে আর ঠান্ডায়। লোকটি একটা ম্যাচ জ্বালালো। ম্যাচের ছোট্ট শিখা অন্ধকারে একটুখানি আলো ছড়ালো, এবং তারপরেই ঘটল সেই ভয়ানক ঘটনা যা তাদের জীবন চিরতরে বদলে দিয়েছিল। ম্যাচের আলোতে লোকটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল, একেবারে গায়েব, যেন সে কখনো ছিলই না। ম্যাচ নিভে গেলে আবার দেখা গেল, আবার ম্যাচ জ্বালানো হলো, আবার অদৃশ্য। এভাবে কয়েকবার হওয়ার পর 3 জনের মুখ থেকে একসাথে বেরিয়ে এলো, ভূত! এই চিৎকার করেই 3 জনে অজ্ঞান হয়ে পড়ে গেল। ভয়ে, শকে তাদের জ্ঞান হারিয়ে গেল।
তাদের মস্তিষ্ক এই অভিজ্ঞতা সহ্য করতে পারল না। অজ্ঞান হওয়ার আগের শেষ মুহূর্তে তারা দেখেছিল সেই রহস্যময় লোকটি তাদের দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো হিংস্রতা নেই, বরং একটা দয়ার ভাব। কিন্তু তারা এই বিষয়টা বুঝতে পারল না। কিছুক্ষণ পর একটা আর্মি ট্রাক এসে পৌঁছালো। সৈন্যরা ৩ জনকে অজ্ঞান অবস্থায় পেয়ে তাদের সিমলার হাসপাতালে নিয়ে গেল। আর্মির লোকেরা ভাবল হয়তো ঠান্ডায় তাদের এই অবস্থা হয়েছে। ২ দিন পর তাদের জ্ঞান ফিরল। হাসপাতালের বেডে শুয়ে যখন তারা চোখ খুলল, তখন প্রথমে কিছুই মনে করতে পারল না। তারপর ধীরে ধীরে সেই রাতের ঘটনা তাদের মনে পড়তে লাগল। সেই রহস্যময় লোক, তার অদৃশ্য হয়ে যাওয়া, আর তাদের ভয়ে অজ্ঞান হয়ে পড়া। এদিকে কুমার যখন ফিরে এলো তখন গাড়ির কাছে কাউকে পেল না। সে খুবই চিন্তিত হয়ে পড়ল। তার বন্ধুরা কোথায় গেল? কি হলো তাদের? তখনই সেই রহস্যময় লোকটি তার কাছে এসে সব ঘটনা বলল। কুমার প্রথমে বিশ্বাস করতে পারল না। একজন ভূত তার বন্ধুদের সাথে কথা বলেছে, এটা কি করে সম্ভব? কিন্তু লোকটি বিস্তারিত বলল কিভাবে তার বন্ধুরা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিভাবে সে আর্মিকে খবর দিয়েছিল যাতে তারা তাদের হাসপাতালে নিয়ে যায়। পরে কর্নেল অরোরা কুমারকে নিশ্চিত করলেন যে তার বন্ধুরা একটা ভালো ভূতের সাথে দেখা করেছে। এই ভূত তাদের বিপদে সাহায্য করেছে, আর্মিকে খবর দিয়েছে যাতে তারা উদ্ধার পায়। কর্নেল অরোরা আরও বললেন, এই এলাকায় এমন ঘটনা আগেও ঘটেছে। যখনই কোনো ভ্রমণকারী বিপদে পড়েছে, এই ভূত তাদের সাহায্য করেছে, কিন্তু তার সাহায্যের পদ্ধতি এমন যে মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু এই ঘটনার প্রভাব তাদের জীবনে স্থায়ী হয়ে গেল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরও তাদের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। তারা ঠিকমতো ঘুমাতে পারত না, রাতে স্বপ্নে সেই রহস্যময় লোকটিকে দেখত। প্রায় ৩ মাস লেগেছিল এই শক কাটিয়ে উঠতে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই ঘটনার ৭ বছর পরও আজও তারা রাতের বেলা কোথাও বের হয় না। তাদের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে। দিনের বেলা যে কোনো কাজ সেরে নেয়, কিন্তু সূর্য ডোবার আগেই ঘরে ফিরে আসে। তাদের পরিবার আর বন্ধুরা প্রথমে বুঝতে পারেনি কেন তারা এমন আচরণ করছে, কিন্তু যখন তারা সেই রাতের ঘটনা বলল, তখন সবাই বুঝতে পারল যে তাদের উপর কত বড় প্রভাব পড়েছে। এই ঘটনা আমাদের শেখায় যে অজানা জগতের অনেক রহস্য আছে যা আমরা বুঝি না। পাহাড়ের মানুষদের বিশ্বাস হয়তো আমাদের কাছে কুসংস্কার মনে হয়, কিন্তু তাদের অভিজ্ঞতা ভিন্ন। তারা জানে যে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের দেখা বা বোঝার বাইরে। সেই রাতে সিমলার পাহাড়ে যা ঘটেছিল তা ছিল একটা অলৌকিক অভিজ্ঞতা। একটা ভূত, যে আসলে ভালো ছিল, তাদের বিপদে সাহায্য করেছিল। কিন্তু মানুষের মন এমন অভিজ্ঞতার জন্য প্রস্তুত থাকে না। আমরা যা বুঝি না তাকে ভয় পাই। কুমার, প্রশান্ত, পায়াল আর কামনার এই গল্প আজও সিমলার পাহাড়ে প্রচলিত আছে। স্থানীয় মানুষরা বলে যে সেই ভূত আজও সেই এলাকায় আছে। যখনই কোনো ভ্রমণকারী বিপদে পড়ে, সে সাহায্য করে। আর্মির অফিসাররা এই ঘটনা সম্পর্কে জানেন। তারা বলেন যে এই এলাকায় এমন অনেক ঘটনা ঘটেছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। কিন্তু তারা এও জানেন যে এই ভূত কখনো কারো ক্ষতি করেনি।